নিজের ভেতরে বেঁধেছ নিজেকে, নিজেরই হাজার পাকে। হাজার আমিতে ছড়ানো যে আমি, কিভাবে চিনবে তাকে? আলোর ঝলকে যতটুকু পাও সে তো শুধু অংশত। যেখানেই যত ক্ষত জমে ওঠে, আমি সেই সব ক্ষত। প্রতি মুহূর্তে স্নাতক যে আমি, প্রতি মুহূর্তে সব। সে আমির মাটি বুক ভেঙে তোলে স্পন্দিত পল্লব। সে আমিতে এসে হাজার আমির ঢেউ তোলে জাহ্নবী। পথে আন পথে গঞ্জে বাজারে আলিন সে আমি কবি। জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার পঞ্চপাণ্ডব শক্তির সুনীল শঙ্খ উৎপল বিনয়। সবার শেষের যাত্রাপালায় ছিলেন তিনি। 89 বছর বয়সে আজকের তারিখে 3 বছর আগে নিমতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানের শেষকৃত্য হয়। তবে তোপের ধ্বনিতে তিনি যাননি, গিয়েছিলেন মন ভেজানো শঙ্খ ধ্বনিতে, যা আজও বাজে রচনা অঙ্গনে। দিনগুলি রাতগুলি বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। গান্ধর্ব কবিতাগুচ্ছ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1977 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। 99 সালে কন্নড় ভাষায় বাংলায় রক্ত কল্যাণ নাটকের অনুবাদ করে আবারও সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। 1911 সালে পদ্মভূষণে ভূষিত হওয়া ছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কারেও ভূষিত হন তিনি। তার রচনায় মাটির গন্ধ, মানবতার গর্জন, মানব শৈলিতার ছোঁয়া ছিল। মাটির মানুষ রক্ত মাংসে ফিরে চলত তার রচনা। আমারই হাতে স্নেহে ফুটেছিল এই গন্ধটা। যে কোনো ঘাসের গায়ে আমারই পায়ের স্মৃতি ছিল। আমারই তো পাশে পাশে জেগেছিল অজয়ের জল। আবারও সে নেমে গেছে আমারই চোখের ছোঁয়া নিয়ে। কোণে পড়ে থাকা ওই দালানে দুপুরে ভাঙা থামে আমারই নিঃশ্বাস থেকে কবুতর তুলেছিল সব। শালবন পেরোনো এ খোলা মাঠে মেহফিল শেষে নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ। তোমাদের পায়ে পায়ে আমারও জড়ানো ছিল পা। তোমরা জানোনি তাকে, ফিরে চাওনি তার দিকে। দুধারে তাকিয়ে দেখো, ভেঙে আছে সবগুলো সাঁকো। কোনখানে যাব আর যদি আজ চলে যেতে বলো? গধূলি রঙিন মাচা ও পাড়ায় উঠেছে আজান। এ দাওয়ায় বসে ভাবি দুনিয়া আমার মেহমান। এখনো পরীক্ষা চাই অগ্নি সমাজ। এ মাটি আমারও মাটি, সে কথা সবার সামনে কিভাবে প্রমাণ করব আজ? সবসময় কি ভালো বলবি লোকে? মন্দ কথাও শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বে সুখে? তাতেই এমন মাথা করবে নিচু? এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোমার মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আই তো দেখি অবিশ্বাসের পাথর, সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্যিক সমালোচক, রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলা ঘোষ। তিনি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় 1932 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারীপাড়া গ্রামে। শঙ্খ ঘোষ বড় হয়েছিলেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1951 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 সালে অবসর নেন। 60 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। শঙ্খ ঘোষ নামে অধিক পরিচিত হলেও তাকে অন্য নামও গ্রহণ করতে দেখা যায়। দশম একাদশ শতকে সংস্কৃত আলিঙ্কারিক কুন্তকের নাম তিনি গ্রহণ করেছিলেন আরেকটি ছদ্মনাম হিসাবে। আবার শুভময় নামটিও তাকে ব্যবহার করতে দেখা যায়। 1974 বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক নিরেট দুঃস্বপ্নের কাল।
সারা দেশ জরুরি অবস্থা, চারিদিকে দমবন্ধ করা এক কালো ছায়া। তরুণ যুব সমাজ অতি ভয়ঙ্কর রক্তস্নাত রাত্রির বিভীষিকায় দিশাহারা। দেশের রাজনীতি তার করাল থাবাই মেরে গ্রাস করছে মানুষের স্বাভাবিক দিনগুলিকে, যেখানে যেখানে গুপ্ত হত্যা, হিংসা, গুপ্তঘাতকের ছুরি ঝলসে উঠছে। গোটা সমাজই দিশাহারা, যেন অসুস্থ রোগের প্রকোপে শুয়ে আছে মৃত্যুশয্যায়। এইরূপ এক পরিবেশে প্রেক্ষাপটে কবির ব্যক্তি জীবনের ব্যক্তিগত দুঃখের তাৎক্ষণিক প্রতিক্রিয়া 1974 সালের হেমন্তের সন্ধ্যায় আকস্মিকভাবে জন্ম হয়েছিল বাবরের প্রার্থনা নামক অসাধারণ কবিতাটি। কবিতার পাক মুহূর্ত নামক গ্রন্থে আমরা জেনেছি যে কবির কন্যা কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা বিভ্রাটে দিনে দিনে তার রোগ বেড়ে যাচ্ছিল, মিলিয়ে যাচ্ছিল তার লাবণ্য। অথচ এই কিশোরী মেয়েটি তখন ফুলের মতো ফুটে ওঠার বয়স। তাই কবির মন খুবই বিষণ্ণ, কোনো কাজে মনোনিবেশ করতে পারছিলেন না। সেই রকম এক সন্ধ্যার প্রাককালে নির্জন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদচারণা করতে করতে কবির হঠাৎ মনে হয়েছিল এক ঐতিহাসিক ঘটনার কথা। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন যখন কিছুতেই সুস্থ হচ্ছিলেন না, তখন বাবর একদিন নতজানু হয়ে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে পুত্র হুমায়ুনের আরোগ্য কামনা করে। তারপর ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সম্রাট বেশি দিন বাঁচেননি। এই ছোট্ট ঐতিহাসিক তথ্য এক নব তাৎপর্য দান করলেন আলোচ্য কবিতাটিতে। কবিতার বৈশিষ্ট্য হলো এখনো ব্যক্তি মানুষের প্রার্থনা সারা বিশ্বের অসুস্থ মানুষের রোগ মুক্তির প্রার্থনার প্রতীক হয়ে উঠেছে। চারিদিক অশান্ত, অচৈতার্থ প্রাণ। প্রায় নিঃশেষ ভারতবর্ষে প্রতিনিয়ত বিনা অপরাধে প্রাণ দিচ্ছে শত শত তরুণ যুবক তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রতিদিন পুলিশের গুলিতে বা ঘাতকের ছুরিতে রক্তে ভেসে যাচ্ছে দেশ। দেশের যুবক সমাজ অসুস্থ বাবরের মতোই পুত্র, মৃত্যুর প্রহস গুনে যাচ্ছে। শুধু কবি নয়, যে কোনো পিতা, যে কোনো পুত্র আজ রোগশয্যায়। কবি একজন স্নেহময় পিতৃরূপে তাদের সকলের রোগ মুক্তির জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি প্রার্থনা জানিয়েছেন এমনকি নিজের জীবনের বিনিময়ে সেই তরুণ যুবকের জীবন লাভ করুক। এই তো নতজানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। শত সহস্র তরুণ তরুণীর জন্য কবি কাতর, শত শত শুষ্ক মুখের ঘুরে বেড়ানো ছাত্রদের জন্য উদ্বিগ্ন কবি শঙ্খ ঘোষ। তার অনুভূতি মনে, তাদের কষ্ট ভুলে থাকতে পারেননি বলেই নিজের কন্যার কথা ভাবতে ভাবতে তার চিন্তার সারণীতে এসে পৌঁছেছে সম্রাট বাবরের কথা। আরো বৃহত্তর ভাবে সমগ্র দেশের তরুণ সম্প্রদায়ের কথা। যেমন সন্ত্রাসবাদের যুগে মানসিক যন্ত্রণায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। সেই যন্ত্রণা, সেই আবেগ কবি শঙ্খ ঘোষকেও স্পর্শ করেছে। তার মনে হয়েছে এই সরলমতি যুব সমাজ আজ যে দিশাহারা, মৃত্যুর মুখোমুখি, অসুস্থতার জন্য তাদের কোনো দায় নেই। পিতার পাপের প্রায়শ্চিত্ত করছে সভ্যতা, বিজ্ঞানের অগ্রগতি আজ নারকীয় গতিতে ধ্বংস করে আসছে মানুষের জীবনকে। দুর্নীতি, পাপ, অন্যায়, সততায় ছেয়ে গেছে দেশ। সকলকে শুদ্ধ চৈতন্যের জাগরণ না ঘটলে এ যুব সমাজ কি করে মুক্তি পাবে? নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনো প্রাণ নেই ভবিষ্যতে? আমরাই বর্বর জয়ের উল্লাসে মৃত্যুকে ডেকে আনি নিজের ঘরে। যদি মানুষ নতজানু হয়ে প্রার্থনায় না বসে, যদি পাপ, হিংসা, লোভকে জয় করে শুদ্ধ চেতনাকে ফিরিয়ে আনতে না পারে, তবে একদিন এই বাবরের আগুনের ঝলসানিতে সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। অথচ কোনো পিতা, কোনো বিবেকবান পুরুষ তা চান না। তাই কবিতাটির শেষ পংক্তিতে এসে তিনি নিজেকে নিঃশেষ করে দিতে চান, নিজের মৃত্যুর বিনিময়ে আত্মজকে রক্ষা করতে চান। ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। সমাজ চেতন মানবতাবোধের দলিল হিসাবে কবিতাটি যেন নিজেই নিজের সার্থকতা বহন করে।
দুপুরে রুক্ষ গাছের পাতায় কোমলতাগুলো হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, যদি তা না হবে তখন বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার পিপন আউলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবন ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে, তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। বাইরে কি ঝড় হচ্ছে? দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো, মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করি, কে আপনি, কি চান? তবে সে নিশ্চুপ থেকে একোণে ওখানে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন? মিহিস্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তেই বিদ্যুৎ ছলকানো ফের চমকে উঠে দেখি, একা নয়, বহু বহুজন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলে। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছি যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্য নাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলাম। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর। আদর করে দেখিয়ে দিলেন সিংহরাজের কেশর। কদিন পরে চুল খোসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এইসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেকুব, আকাশ পারে আবারও চোখ গেছে আটকে, শরতের মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। শঙ্খঘোষের ছড়ার যে লক্ষণটা চোখে পড়ে তা হলো তার ছড়ার শরীর গঠনের অগাধ বৈচিত্র্য। বাংলা ছড়ার ঐতিহ্য পয়ার বন্ধের চাপ খুব বেশি, 4-4-4-2। এই চেনা ছকের প্রলোভন এড়ানো খুব মুশকিল। এমন নয় যে বাংলার প্রথাগত ছড়াতে অন্য বন্ধ নেই, বিশেষ করে বাচ্চাদের খেলার ছড়া যেগুলি, তাতে নানান ধরনের ছক আছে। তবু যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে ধরনের 14 মাত্রার লাইন কখনো দুটি ছত্রে 8-6 করে ভেঙে ফেলার সম্মোহন অনেকেই এড়াতে পারেন না। কাগজপত্রে যত ছড়া বেরোয় তাতে এক পরিসংখ্যান নিলে দেখা যাবে শতকরা 60% এই বাঁধনের ছড়া। কিন্তু শঙ্খঘোষ মনে হয় প্রথম একেবারে থেকেই এই ছক যথাসম্ভব এড়ানোর সংকল্প নিয়েছিলেন। তাই প্রথম থেকে শেষ বইয়ের ছড়াগুলোতে এই অগাধ বন্ধ বৈচিত্র্যের পরিচয় আছে। উল্লুক ঝুল্লুক শল্লুক পাতায় কণ্টিকারি ফুল, এই ছক মারল না তো একটি ছড়ার পরেই ঢাক নামে প্রচ্ছন্ন এক বেদনার ছড়াই দেখি অন্য ছক। পথ ছিল না আর তবু কদম কদম বার, স্বস্তি ছিল না তবু যখন তখন গা। ছন্দমন্দের পরীক্ষায় শঙ্খঘোষের মতে নিপুণ শিল্পী বাংলায় কবিতায় বিশেষ আর কেউ আছেন কিনা সন্দেহ। কিন্তু তা যখন ছোটদের ছড়ায় সঞ্চারিত হয়, তখন ছোটদের কাছে তা আনন্দের উপহার হয়ে ওঠে। ছড়ার ছন্দ বলতে প্রচলিত অর্থে যাকে প্রবোধচন্দ্র সেনের বাংলায় দলবৃত্ত বলা হয়। বাংলা ছড়া বা ছোটদের কবিতা আধুনিক হয়ে ওঠে যখন অনেক পরে উদ্ভাসিত কলাবৃত্ত ছন্দ আধুনিক ছড়াকারেরা অনায়াসে ব্যবহার করে। সুকুমার রায়ের প্রতীকী রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী ডুমডুমি বেজে ওঠেতে তা রীতিমতো সম্ভ্রম লাভ করে। রবীন্দ্রনাথও খাপ ছাড়ার ছড়াগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই কলামাত্রিক ছন্দেই ব্যবহার করেছেন। যেমন প্রথম বইয়ের বরবউ কবিতায়, বরবেশে এসে দরবেশ খাই গরবেশে মাতোয়ারা, বরযাত্রীরা দই আর চিরা করে ভাগ বাটোয়ারা। এখানে সেই পয়ার বন্ধের একটা দীর্ঘ ছত্রের আভাস আছে, কিন্তু শঙ্খঘোষ তাকে এমনভাবে 6-6-8 ছকে ভাঙেন, তার স্থাপত্যই পুরো আলাদা হয়ে যায়। কিংবা ওরে বয়ানাবতী বইয়ে
এখানে একলা ঘরে অদিশা করছে কি আবার করবো বলো? মা বাবা যাই বেরিয়ে, আমি তাই একলা ঘরে আরো এক ঘর বানালাম। এখানে সব সময় সকলে পাই বাবা মা, যায় না কেউ বেরিয়ে, সকলে ঘরেই থাকে। এ ঘরে কেউ কখনো পড়ে না ঘূর্ণিপাতে। ছড়ার এই স্থাপত্যের কত রকম সম্ভাবনা থাকতে পারে তা বোঝাবার জন্য শঙ্খ ঘোষের ছড়াকারদের শিক্ষাক্রমে পাঠ্য হওয়া উচিত। স্থাপত্য দেখতে গিয়ে তার আত্মাটিকে ভুললে চলবে না। যেমন এক ছড়ায় একলা মেয়ের কল্পনা দিয়ে তার একাকিত্বের ক্ষতিপূরণে বিষণ্ণ প্রয়াস। ছন্দের মিলের ব্যাপারে এই ছড়াগুলোতে কত রকমের পরীক্ষা নিরীক্ষার দুঃসাহস আছে তা বলা যায়। ছন্দ আর অনুপ্রাসের ঢেউয়ে তিনি মিলকে সম্পূর্ণ উড়িয়ে দিতেও দ্বিধা করেননি। স্বরব্যঞ্জনের মিলের প্রত্যাশিত ছক সম্পূর্ণ বর্জন করে শুধু স্বরন্যাস বজায় রাখেন। কিচ্ছু পড়া হচ্ছে না, দুঃখ হলো 7টা 5, মাথায় ঘুমের পড়লো হাত, দুঃখ গেল কোণে আর। কিচ্ছু হচ্ছে, দুঃখ 7টা, এই একই শারীরিক সংগঠনের শব্দগুলি ব্যঞ্জন স্বর বা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল শরীরের শব্দগুলো কিভাবে ছত্রগুলোকে দুলিয়ে দিচ্ছে দেখুন। আর 5 আর 8 শুধু স্বরের মিল, ইংরেজিতে যাকে বলে অ্যাসোনেন্স। কিন্তু পাঠকেরা শিশুই বা বয়স্কই হন, ওই ধ্বনি নৃত্যের ছন্দের আন্দোলনে এত মজে যান যে মিলের উপরি পাওনার ব্যাপারটাও সম্পূর্ণ অগ্রাহ্য করে যান। প্রচলিত পকট মিল যে নেই সেটাই বুঝতে পারেন না। আর শঙ্খ ঘোষ বেপরোয়াভাবে জুতোর সঙ্গে দুটো মিলিয়ে দেন, বন্টির সঙ্গে জয়ন্তী, আবার কোকিল কণ্ঠীর বিপুল সঙ্গতি, যেমন কেনর সঙ্গে জ্ঞানেরও। এসব যত দেখি ততই চমকৃত হয়। ছড়া লিখিয়েদের কথায় নিয়ে একটু ভাবি, যাদের এক দলের মিল সম্বন্ধে ধারণা দুর্বল আর আরেক দল মিল সম্বন্ধে অতি সতর্ক, তাদের দুই দলের শঙ্খ ঘোষের ছড়া কেন পড়া দরকার এবার সেটা বোঝা যায়। 1. ভালো ছড়ার মিল কি তা শেখার জন্য। 2. সাহস করে অতি সঙ্গত মিলের সীমানা ডিঙিয়ে যাওয়ার জন্য। পাই না কোনোদিনই সঙ্গে শতাব্দী নন্দিনী মিল কে ভাবতে পারেন বলুন তো? শঙ্খ ঘোষের ছড়ায় খুব উদ্ভট, পুরোপুরি কল্পিত কোনো পৃথিবী বা তার বাসিন্দা নেই। এ বিষয়ে তিনি সুকুমার রায়ের থেকে বেশ কিছু আলাদা। তার চোখ মূলত ছোটদের জগৎকেই লক্ষ্য করে, তাদের ভিতর বাইরেকার খবর নেই। তাদের আচার আচরণ, বিশেষ করে বড়দের আচরণে তাদের প্রতিক্রিয়া, তাদের সুখ দুঃখের বিচিত্র উৎস ও হিসেব ইত্যাদি তার ছড়ায় ছন্দের দুনুলি লাভ করে। তাদের সম্বন্ধে বড়দের আচরণও তার ছড়াকে দখল করে। যেমন বয়নাবতী ছড়াতে একটি মেয়ে বায়না করে কাঁদছে, তখন এক অভিভাবক তাকে উপদেশ দিচ্ছে, এত আজ কান্না কিসের, চুনিয়ার পান্না মিশে আকাশে দেখ জড়োয়ার গয়না। জানি না এই কবিত্বময় সৌন্দর্যের আমন্ত্রণে মেয়েটি সাড়া দেবে কিনা, কিন্তু আমন্ত্রণ তো জানানোই যেতে পারে। তাদের একাকিত্বে সমৃদ্ধ ও পরিপূর্ণ পৃথিবী। যেমন একটি ছড়ায়, আমায় তুমি লক্ষ্মী বলো, যখন আমি একলা থাকি তখন কি আর একলা থাকি, জানো তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা, আর তার ভিতর চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি পাই সারা। একটা আছে কাঠবিড়ালি, আমার দিকে তাকাই খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়, যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেবে সব হিসাবও, ছুট দেয় আর কেই বা তাকে থামায়। বাড়িতে নিঃসঙ্গ শিশুর মনোবেদনা শঙ্খ ঘোষকে বড় বেশি কষ্ট দেয়, তাই তার জন্য নানা রকম সান্ত্বনা রচনা করতে তাকে তৎপর দেখে। ঘরে শিশু এলে তাকে দেখতেই হয়, তার দুঃখ আনন্দ সবই খুব তীব্র হয়ে চোখে পড়ে। বিশেষত এক প্রজন্ম পার হয়ে যখন অন্য প্রজন্মের শিশুরা ঘরে আসে। শঙ্খ ঘোষ নিজেদের সন্তানদের শিশুকাল নিয়ে এমন ছড়া লিখেছেন কিনা, কিন্তু সন্তানেরা যেন তার কাছে আরো তীব্র আর হৃদ্য এক উপস্থিতি। তাদের প্রতিটি মুহূর্ত যেন তার চোখে ছায়া ফেলে। তার দৈহিত্র আমনকে নিয়ে আছে বহু ছড়া, তার নাম, তার জন্মদিন, তার নাচ, তার ঠোঁট কেটে বিড়ম্বনা। বালতিতে কে উল্টে পড়ে, তুলতে গিয়ে দেখি এক চিলতে ঠোঁটের ওপর আলতা ঝরে। কি ওমা ওমা, আলতা তো নয়, রক্তে মাখামাখি। বছরকার দিনে এমন কষ্ট পেলি নাকি? ঠোঁট ফুলিয়ে চোখের জলে ভাসে স্রোতস্বিনী,
লাগাও চিনি, ও দু ঠোঁটে লাগিয়ে দাও চিনি। শিশুদের দিক থেকে মুখ ফিরিয়ে কদাচিৎ বাইরের দিকে তাকান শঙ্খঘোষ। তাতেও জেগে ওঠে কৌতুকময় ছবি, বাস্তবই যেমন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কলকাতাতে বান, খালের থেকে দু একটা নৌকা তুলে আন। কলকাতাটা ভেনিস হলো, গন্ডোলা ওই নাও, এদেশ ছেড়ে অন্য কোথাও যাব না এক পাও। এ কথা কিছুটা শিশুর, কিছুটা কবির, কিংবা শিশু হয়ে যাওয়া কবি। চড়ুইগুলো মানুষ হলো, বলতো দেখি কেমন হতো। দেখো দেখো চড়ুইগুলির কি মানুষের স্বভাব হলো, এ তো তবে ইতিহাসের মুখের মতো জবাব হলো। দিন রাতি রাখতে থেকে এইটুকুনি যুদ্ধ করে, ওরাও যেন মানুষ এখন সবসময় যুদ্ধ করে। এত হিংসে শিখলো কোথায়, ঠুকরে বুকে রক্ত ছোটায়, ওদেরও আজ মানব প্রথায় ভালোবাসার অভাব হলো। এসব ছড়াই হয়তো একটু পরের দিকে ছোটদের শঙ্খঘোষ, বড়দের শক্ত ঘোষের হাত ধরেই। যে শঙ্খঘোষকে স্বৈরাচারী শাসক ভয় পায়, মানবাধিকার কর্মীরা শ্রদ্ধা করেন। যিনি মানবিক, মানুষের অবিচার, হিংস্রতা, স্ফীত আত্মপ্রসাদ, ঔদাসীন্যতা ও আত্মম্ভরিতাকে যিনি আক্রমণ করেন, যিনি সহজ কথায় মানুষের মুক্তি, অধিকার আর স্বপ্নের কবি। ধরো সেখানে সবাই আছে, সবার চোখে চেয়ে সে দেশে এসে হাত বেঁধেছে লক্ষ ছেলে মেয়ে। যে কোনো দিন, যে কোনো রাতে সেখানে বিস্ময় জেগে থেকেছে ভালোবাসাতে ভরার দৃশ্যয়। সে দেশ তবে দিতাম তুলে ওই বড়দের হাতে, বলে দিতাম শোনো, একটা আঁচড় যেন লাগে না আর তাতে। ছোটদের হয়ে বড়দের এই তিরস্কার শঙ্খঘোষ ছাড়া আর কে করবেন? আমার জন্য একটুখানি কবর খোঁড়ো সর্বসহায়, লজ্জালুক ওই কাঁচামাটির তলে। গোপন রক্ত যা কিছু আছে আমার শরীরে, তার সবটুকুতেই শস্য যেন ফলে। কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন, নিচে কি তার একটুও নয় ভিজে? ছড়িয়ে দেব দুহাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা, যেটুকু পায় প্রাণের দিশা নিজে। ক্ষীণায়ু এই জীবন আমার ছিল শুধু আগলে রাখা, তোমার কোনো কাজেই লাগেনি তা। পথের কোণে ভরসাহারা পড়েছিলাম সারাটা দিন, আজ আমাকে গ্রহণ করো নিতা। আর কিছু নয়, তোমার সূর্য আলো তোমারই থাক, আমায় শুধু একটু কবর দিও। চাইনে আমি সবুজ গাছে ভরা নিবিড়, ঢাকনাটুকু মরা গাছেই মিলুক উত্তরীয়। লজ্জা, ব্যথা, অপমানে, উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্রখানি। এই যদি হয় দুঃখ আমার, তোমার নয় তো এ অভিযোগ, মর্মে আমার দীর্ঘ বোঝা টানি। সেদিন গেছে যখন আমি বোবা চোখে চেয়েছিলাম সীমাহীন ওই নির্মমতার দিকে। অভিশাপে যেন নয় এ বরং নির্মমতাই আশীর্বাদ, হে বসুধা আজ তা শেখেনি কে? রক্ত ভরা বিবশতা ভরেছে তার শীর্ণ মাটি, রিক্ত শুদ্ধ আমার এই গাঁটা। টানা টানা চক্ষু চিরে উপচে পড়ে শুকনো কাদা, থামলো না আর মরুবালু হাঁটা। যে পথ দিয়ে সূর্য গেল ছায়াপথ তার পিছনে হারিয়ে যায়, লুকিয়ে যায় মিশে। ঘোড়ার খুঁড়ে থিতালো বুক, অলজ্জ সে আলোক ধারা, দীপ্তদাহ ভরছে চোখ কিসে? কুণ্ডলিত রাত্রিটা আজ শেষ প্রহরে ভাসল স্বর। তুমি শুধু বীর্য হারার দলে, ঋজু কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ের ঘষা লেগেছে অক্ষমতা তোমার চোখের পলে। নিভেই যখন গেলাম আমি, নিপতে দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় করো জমা। মাটি আকাশ বাতাস যখন তুলবে দুহাত, আমার হাড়ে অস্ত্র গড়ো, আমায় করো ক্ষমা। সমন্বয়বাদী শুভময় হোক বা প্রতিবাদী কুন্তক বা মানববাদী শঙ্খ, সে চিতায় পড়ুক বা কবরে মিলাক, আমার দেখা রবীন্দ্রনাথ আমার চিত্তপ্রিয়।